ফ্লেক্সিস্ট্রং টকের প্রথম এপিসোডে আমরা মেজর দীপেন্দ্র সিং সেনগারের কাছ থেকে জানলাম যে কিভাবে জীবনের সমস্ত বাঁকে সমস্যা আসবে আর কিভাবে সেই সমস্যাগুলোকে পেছনে ফেলে আমরা জীবনে সেই সব পেতে পারি যেগুলোর আমরা স্বপ্ন দেখছি। জেতার জেদ জীবনের জন্য খুব জরুরি। একটা নতুন দিন, একটা নতুন বিষয় আর এক নতুন অতিথিকে সাথে নিয়ে আপনাদের সবাইকে লোকেশ নাথানির আন্তরিক অভিনন্দন। আপনাদের সবাইকে স্বাগত ফ্লেক্সিস্ট্রং টকের দ্বিতীয় এপিসোডে। তাহলে আসুন আপনাদের সাথে আমাদের বিশেষ অতিথির পরিচয় করিয়ে দিই। ইনি 5টা মহাদেশের এবং 43টির বেশি দেশের পেশেন্টের সাথে কাজ করেন। নিউট্রিশন আর ওয়েলনেসের প্রয়োজনীয়তা নিয়ে ইনি প্রচার করে চলেছেন। আজকের সেশনটা আমি বাজি রেখে বলতে পারি আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আনবেই। হেলদি হতে হবে এটা শুধু একটা স্লোগান নয়, এটা জীবনযাপনের একটা পদ্ধতি হওয়া উচিত। নিখিলের জীবনের মন্ত্র হল প্রকৃতি মায়ের মতো। প্রকৃতির কাছে অসাধারণ হিলিং পাওয়ার আছে। ইমপ্রেসিভ। বন্ধুরা, প্লিজ ওয়েলকাম ওয়ার্ল্ড ক্লাস নিউট্রিশনিস্ট, ভীষণ ভালো একজন মানুষ আর আমার বন্ধু মিস্টার নিখিল চৌধুরী। থ্যাংক ইউ লোকেশ, অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আপনারা নিজেদের মূল্যবান সময় নিয়ে আজ এখানে এসেছেন, এটা আপনার আর আপনার ফ্যামিলির হেলথের জন্য একেবারে প্রথমের স্টেপ। আর আগামী কিছু মিনিটে আমি আপনাদের সাথে কিছু লাইফ চেঞ্জিং টিপস শেয়ার করব, যা বিগত 10-12 বছর ধরে আমাদের বেশ কিছু পেশেন্ট ইউজ করছে নিজের এবং নিজের পরিবারের হেলথ ইমপ্রুভ করার জন্য, বেশ কিছু অসুখকে দূরে রাখার জন্য এবং বেশ কিছু অসুখ ঠিক করার জন্য। এই সমস্ত টিপস সায়েন্টিফিক, প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিসড। আর আমি শুধুমাত্র ন্যাচারাল ফুডের কথা বলছি। আমি কোনো রকমের কোনো সাপ্লিমেন্ট বা কোনো রকমের কোনো ওষুধের কথা বলছি না। সেই ন্যাচারাল ফুড যা প্রায় আপনার বাড়িতেই পাওয়া যায় বা আপনার বাড়ির আশেপাশে আপনি পেয়ে যাবেন। আমাদের দেশে হেলদি খাবারের সংজ্ঞা খুব সিম্পল। আমরা মনে করি যে বাড়ির খাবার হেলদি এবং বাইরের খাবার আনহেলদি। এই কথাটার অনেকটাই সত্যি, কিন্তু ঘরের খাবারেরও বেশ কিছু প্রবলেমস থাকে যার জন্য সেটা আনহেলদি হতে পারে। প্রথম, মিসগাইডেড ইনফরমেশন। অনেক বছর ধরে এমনভাবে মার্কেটিং চলছে যে আনহেলদি খাবারকে হেলদি ট্যাগ লাগিয়ে বেচার চেষ্টা চলছে। আর এত বছর ধরে সেই একই কথা বারবার ক্রমাগত শুনতে শুনতে আমাদের এসব কিছুতে বিশ্বাস জন্মাতে শুরু করেছে। আমার মনে আছে একটা বিশাল বড় লিমিটেড কোম্পানির HR ম্যানেজার আমাকে বলেছিল, নিখিল, আজকাল আমি খুব হেলদি ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি ব্রেকফাস্টে কি খান? উনি বলেছিলেন, নিখিল, আজকাল আমি দুধ আর কর্নফ্লেক্স খাই। আমার খুব শকিং লেগেছিল, কারণ এই দুটো জিনিসই আনহেলদি। তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি আগে কি খেতেন? উনি বললেন, নিখিল, আমি আগে রুটি সবজি খেতাম। রুটি সবজি অনেক বেশি হেলদি, কিন্তু কর্নফ্লেক্স আর দুধ আনহেলদি। তবু ওনার ধারণা এভাবে বদলে গেছে জাস্ট বিকজ অব মার্কেটিং। দ্বিতীয় যে বড় সমস্যাটা আছে সেটা হলো আনকনশিয়াস স্ন্যাকিং। চলতে ফিরতে আমরা কিছু খেয়ে নিলাম, একটা কৌটো থেকে ভুজিয়া খেলাম বা কাতলি খেয়ে নিলাম বা রসগোল্লা খেলাম, আমরা বুঝতেও পারি না, ওটা আমাদের মাথায় রেজিস্টারই করে না। যখন আমার পেশেন্টস আমার কাছে আসে, আমি ওদের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করি যে, স্যার আপনার ডায়েট কি? ওরা বলে, একই স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ডায়েট, সকালে রুটি, দুপুরে ভাত আর রাতে আবার রুটি। যদি সাউথ ইন্ডিয়ান কেউ হয়, ওরা বলে সকাল বিকেলে আমরা ইডলি ধোসা খাই। সবার বক্তব্য, আমরা কেউই তো বাইরের খাবার খাই না, কিছুই আনহেলদি খাই না, তাহলে আমার এই অসুখটা হলো কেন? আমি ওদের জিজ্ঞেস করি, স্যার একটা কথা বলুন, আপনি কি কোল্ড ড্রিঙ্ক খান? ওরা বলেন, মাসে 1-2 বার। রসগোল্লা, চানা, ভুজিয়া, ডালমোট, কাতলি, এই সমস্ত জিনিস মিলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে যায়। আসলে এত এত বেশি মাত্রায় আমাদের শরীরে এই জাঙ্ক ফুড প্রবেশ করে আমাদের অজান্তেই, কারণ আমাদের মাথায় এটা রেজিস্টারই করে না। কিন্তু আমাদের শরীরে এর সাংঘাতিক প্রভাব পড়ে এবং আমাদের শরীর খুব আনহেলদি হয়ে যায়। তৃতীয় যেটা সবথেকে ক্ষতিকারক জিনিস আমাদের বাড়ির ডায়েটে থাকে সেটা হলো প্রসেসড ফুড। আজ আপনি যদি নিজের কিচেনে গিয়ে বা ফ্রিজে গিয়ে চেক করে দেখেন, তাহলে ন্যাচারাল ফুড কম, প্রসেসড ফুড বেশি পাবেন। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি হোল গ্রেন আর প্রসেসড গ্রেনের কথা। যেমন ধরুন, যে কোনো গ্রেন যার ওপরে একটা খোসা আছে তাকে আমরা হোল গ্রেন বলি, কিন্তু যদি ওই খোসাটা তুলে নেওয়া হয় আর ওটাকে পালিশ করা হয়, তাহলে আমরা ওটাকে রিফাইন্ড গ্রেন বা পলিশড গ্রেন বা প্রসেসড ফুড বলতে পারি। বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে আমি রাইসের কথা বলবো, যদিও বোঝার জন্য আমি রাইসের কথা বলছি, কিন্তু
এটা সমস্ত গ্রেনের জন্য অ্যাপ্লাই করা যায়, তা সে গ্রিন মুগ ডাল হোক কিংবা চানা হোক কিংবা বিউলির ডাল হোক বা ওটস হোক কিংবা যা কিছু হোক। আপনি যদি একটা রাইসের গ্রেন দেখেন তাহলে হোয়াইট রাইসে একমাত্র সুগার থাকে, ডাইজেস্ট হওয়ার পর ওটা শুধুই সুগার হয়ে যায়। কিন্তু যদি আপনি রেড রাইস দেখেন যার উপরে ব্রান থাকে, ওতে ফাইবার থাকে যা হোয়াইট রাইসে থাকে না। এটা ছাড়া এতে অনেক নিউট্রিয়েন্ট থাকে, যেমন ভিটামিন B1, B2, B3, B5, B6, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সব জিনিস ব্রানে থাকে যা হোয়াইট রাইসে থাকে না। আর এছাড়া এর মধ্যে ফ্যাটও থাকে। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখেছেন, রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপন, যাতে বলে এটা খুব হেলদি। লোকজন রাইস ব্র্যান অয়েল কিনে আনে। আরে ব্রাউন রাইস খেলে ওই অয়েল তো আপনিই পাওয়া যাবে, আপনার আলাদা করে কেনার তো দরকারই নেই। এটা আমাদের একটা ভীষণ বড় সমস্যা। আচ্ছা, এবার আমরা দেখি এই যে ফাইবার বস্তুটা এটা কি করে। যখন আমরা খাবার খাই এবং মুখ থেকে সেই খাবার লার্জ ইন্টেস্টাইনে যায় এবং সেখান থেকে একটা সিগন্যাল ব্রেনে যায়, আর সেটা বলে, আরে ভাই হয়ে গেছে, খাবার পৌঁছে গেছে, খাওয়া বন্ধ করো, আমার পেট ভরে গেছে, আর খেও না। এর মধ্যে আপনি যদি খাবার না চিবিয়ে খেয়েই চলেন, একের পর এক খাবার ঠুসতেই থাকেন মুখের মধ্যে, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে আপনার মনে হবে, আরে আজকে আমি একটু বেশি খেয়ে ফেললাম। কিন্তু আপনি যদি খাবার চিবিয়ে খান তাহলে আপনাকে সময় দিতে হবে, টাইম গ্যাপ আসবে, যার ফলে আপনি ওভার ইটিং করতেই পারবেন না। আপনি হোয়াইট রাইস ওভার ইট করতেই পারেন, কিন্তু শসা কিংবা গাজর আপনি বেশি খেতেই পারবেন না। এছাড়া ফাইবার একটা জাল তৈরি করে, আপনার ইন্টেস্টাইনে একটা জাল তৈরি করে যার ভেতরে খাবারগুলোকে ধরে রাখে, আর এখান থেকে ধীরে ধীরে খাবার শরীরের ভেতর রিলিজ হতে থাকে আর লিভারের কাছে পৌঁছয়। এবার বলে, আচ্ছা এটা এসেছে, আচ্ছা একে পাঠাও হার্টের কাছে পাঠাও, আচ্ছা 2 নম্বরকে কিডনির কাছে পাঠাও, 3 নম্বরকে ব্রেনের কাছে পাঠাও। কিন্তু যদি ফাইবার না থাকে, এই জালটা না থাকে, তাহলে আপনি যাই খাবার খাবেন সেটা ইমিডিয়েটলি ডাইজেস্ট হয়ে সঙ্গে সঙ্গে লিভারের কাছে দৌড়ে চলে যায়। আর লিভার বলে, আরে বাপরে, এত সেনা এসে গেছে, এদের ট্যাকল করো, কি করা উচিত? এদের ফ্যাটে কনভার্ট করে দাও। ফ্যাট তৈরি করার কাজ আর ফ্যাট ভাঙার কাজ দুটোই লিভার করে। তাহলে মোটা হওয়ার প্রধান কারণ কি? ফাইবার ছাড়া খাবার। যখন এটা আরেকটু বাড়তে থাকে তখন এই ফ্যাট অনেক সময় লিভারে জমা হতে থাকে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। আর প্রত্যেকটা মানুষের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির বাইরে কোনো ফ্যাট নিজের বডিতে অ্যাকুমুলেট করতেই পারে না। যখন সেই সিচুয়েশন চলে আসে যে আপনার শরীরের আর ফ্যাট নেওয়ার ক্ষমতা নেই, তখন এক্সট্রা এনার্জি আপনার রক্তে সুগার হয়ে দৌড়তে থাকে, যাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। তাহলে আপনারা বুঝলেন যে এই 3টে জিনিস, ওজন বৃদ্ধি, ফ্যাটি লিভার আর ডায়াবেটিসের কারণ একটাই, ফাইবার ছাড়া খাবার খাওয়া। যেটা আমরা আজ যদি আপনি কিচেনে চেক করেন তাহলে দেখবেন পুরোটাই এসবে ভর্তি। যখন আমরা এই ফাইবার ছাড়া খাবার খাই আর লিভারের কাছে সেটা সাডেনলি চলে যায়, তখন সুগার ভীষণভাবে বেড়ে যায়। আর যখন লিভার একে সম্পূর্ণভাবে ফ্যাটে কনভার্ট করে দেয়, তখন দুম করে সুগার লেভেলটা পড়ে যায়। যখন সুগার লেভেল কমে যায় তখন আমরা আমাদের খাবার খিদে পায় আর আমরা আবার খাওয়া শুরু করি। এভাবেই সাইকেল তৈরি হয়। আর এই সাইকেলটাই অ্যাডিকশনের কারণ হয়ে দাঁড়ায়। যখনই সুগার কমে যায় আমাদের খেতে ইচ্ছে করে। আর এই এক জিনিস আপনি সমস্ত অ্যাডিকশনে দেখতে পাবেন। যদি আপনি এই সাইকেলটা ব্রেক করতে চান তাহলে এই সুগারের রাইজটাকেই ভাঙতে হবে। যদি আপনার এই সুগার রাইজটা না হয় তাহলে দুম করে সেটা কমেও যাবে না। এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো খাবারকে কোনো রকম লিকুইড ফর্মে না খাওয়া। যখন আপনি লিকুইড খাবার খান সেটায় কোনো ফাইবার থাকে না। যেমন ধরুন দুধও অনেক ক্ষতি করে। দুধে এত ক্যালসিয়াম থাকে যা আমাদের পুরো ক্যালসিয়াম মেটাবলিজমকে উল্টোপাল্টা করে দেয়। কোলা, এনার্জি ড্রিঙ্ক, যত রকমের জুস আছে, এই সব কিছুকে প্লিজ অ্যাভয়েড করুন। এগুলো লিভারের ওপর ভীষণ চাপ ফেলে। ডায়াবেটিস ছাড়া কোলেস্ট্রল আর বিপি, এই দুটো মেন রিস্ক ফ্যাক্টর আছে আমাদের হার্টের জন্য। আর 50%-এর বেশি কোলেস্ট্রল আমাদের শরীরে ব্যবহৃত হয় বাইল তৈরির জন্য। যখনই আমরা কোনো ফ্যাটি ফুড খাই তখন লিভার অনেক পরিমাণে বাইল ইন্টেস্টাইনে রিলিজ করে এই ফ্যাটি ফুডকে ডাইজেস্ট করার জন্য। আর ডাইজেস্ট করার পরে চেষ্টা করে যতটা সম্ভব বাইল আবার যেন শরীরে ফিরে আসে। তো এটা একটা সাইকেলের মতো চলে। আর কোলেস্ট্রল বাইরে থেকে আসে না শরীরে, কোলেস্ট্রল তৈরি করে লিভার নিজের প্রয়োজন মতো। যদি আপনি ন্যাচারাল ফুড খান তাহলে আপনার কোলেস্ট্রলের চাহিদাই কম থাকবে। আর অন্যদিকে আপনি যদি ফ্যাট উইথ ফাইবার খান তাহলে আপনার কোলেস্ট্রল কমে যাবে। তো ওভারঅল আপনার কোলেস্ট্রল কমই থাকবে। ফ্যাট উইথ ফাইবারের সব থেকে ভালো এক্সাম্পল হলো নাটস অ্যান্ড সিডস। বাদাম, আখরোট, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, যত সিডস আছে আপনি খেতে পারেন।
আর ফ্যাট শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের 80% ব্রেন হলো ফ্যাট, 80% নার্ভাস সিস্টেম হলো ফ্যাট। আমাদের শরীরের সমস্ত সেলের যে বাইরের মেমব্রেন আছে সেটায় ফ্যাট থাকে। তো যে কোয়ালিটির ফ্যাট আপনি খাবেন সেই মতো আপনার ব্রেন হবে। যদি আপনি ফ্রাইড ফুড খান তাহলে ব্রেন ফ্রাই হয়ে যাবে। যদি আপনি রোস্টেড নাটস অ্যান্ড সিডস খান তাহলে আপনার নার্ভাস সিস্টেম রোস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার শরীরের সমস্ত সেলের হেলথের জন্য হেলদি ফ্যাট খাওয়া খুব জরুরি। তাই কাঁচা অথবা সোকড ফর্মে নাটস অ্যান্ড সিডসকে খান। এটা আপনার কোলেস্টেরলকেও কম করবে, আপনার নার্ভাস সিস্টেমকেও ইমপ্রুভ করবে, আপনার ওভারঅল হেলথকেও ইমপ্রুভ করবে। শুধু এটাই নয়, যদি কোলেস্টেরল কমানোর কথাই হয়, যদি আপনি রোদ পোয়ান তো ভিটামিন ডি কোলেস্টেরল থেকেই তৈরি হয়ে যায়। এর মানে হলো রোদ পোয়ালে কোলেস্টেরল কম হয়। 2 নম্বর হলো ভিটামিন ডির ইম্পর্টেন্স। করোনার সময় আমরা সব থেকে ভালো বুঝেছি যে এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করে, যার ফলে ইনফেকশনস, সেটা ভাইরাল ইনফেকশন হোক কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক বা যে কোনো ধরনের ইনফেকশন হোক, তার সাথে লড়াই করতে সাহায্য করে। শুধু এটাই নয়, একটা রিসার্চ বলছে যে সায়েন্টিস্টরা এটাও অনুমান করেছেন যদি মহিলারা দিনে 20 মিনিট রোদে দাঁড়ান তাহলে 60% ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর হবেই না। এর থেকে ভালো ভ্যাকসিন আপনি কি পাবেন? কিন্তু ফ্রিতে পাওয়া যায়, তাই আমরা এর কদর করি না। তো শরীরে রোদ লাগানো খুব জরুরি। আর ভিটামিন ডি হাড়ের জন্য খুবই জরুরি। যদি ভিটামিন ডি না থাকে তাহলে আমাদের শরীর ক্যালসিয়ামও অ্যাবজর্ব করতে পারে না, আমাদের হাড় কমজোরি হয়ে যাবে। হাড়ের কথা যদি আমরা বলি তাহলে হাড়ের আর একটা ফাংশনও আছে। যদি আমাদের রক্ত অ্যাসিডিক হয়ে যায় তাহলে আমাদের সমস্ত অর্গান ফেল করতে শুরু করবে। তো বডি কি করে, একে কিছুতেই অ্যাসিডিক হতে দেয় না। কিভাবে? যখনই আমাদের রক্ত অ্যাসিডিক হতে শুরু করে আমাদের হাড় ক্ষয় হতে শুরু করে। আর যেই আমাদের রক্ত নর্মাল হতে থাকে হাড় তো ক্ষয় হওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই ক্যালসিয়ামগুলো আলাদা আলাদা জায়গায় জমা হতে শুরু করে। যেমন ডায়াবেটিক্সে কিডনি ফেলিওরের সবথেকে বড় কারণ হলো ক্যালসিফিকেশন অব দ্য কিডনি। কেন? কারণ কিডনিকে ফ্লেক্সিবল হতে হয়, আর যদি ক্যালসিয়াম জমা হয়ে যায় তাহলে সেটা রিজিড হয়ে যায়। শরীরের সংজ্ঞা হলো ফ্লেক্সিবল অর্গান আর স্ট্রং বোনস, মানে ফ্লেক্সি স্ট্রং, রাইট? কিন্তু যদি আমাদের ফ্লেক্সিবল অর্গান রিজিড হলে আর স্ট্রং বোনস উইক হলে তো উই আর গোয়িং ফর আ টস। আমাদের শরীরে যে ক্যালসিয়াম আছে যদি সেটা আমাদের ব্রেনে জমা হয় তাহলে স্ট্রোক হয়, আর হার্টে জমা হলে ভালভ কাজ করা বন্ধ করে দেয়। ব্রেস্ট বা লিভারে জমা হলে সেটা ক্যান্সারের রূপও নিতে পারে। ঠিক সেভাবেই আমাদের আর্টারি আর ভেন্স যেগুলো ব্লাডকে পাম্প করে, প্রত্যেকটা পয়েন্টে পাম্প করে, যদি এগুলোতে ক্যালসিফিকেশন হয় তাহলে সেটা খুব রিজিড হয়ে যায়, তখন আর পাম্প করতে পারে না, আর আমাদের হার্টকে অনেকটা জোর দিতে হয়, যার ফলে বিপি বেড়ে যায়। তাই যদি আপনি বিপি কন্ট্রোলে রাখতে চান তাহলে আপনাকে সেই সমস্ত জিনিস অ্যাভয়েড করতে হবে যেগুলো আপনার রক্তকে অ্যাসিডিক করে দেয়, আর সেই সমস্ত জিনিস কনজিউম করা উচিত যা আপনার শরীরকে নন অ্যাসিডিক করে তোলে। আমাদের শরীরকে অ্যাসিডিক করে কারা? সুগার, ফ্রাইড ফুড, যত প্যাকেজড ফুড আছে, যত প্রসেসড ফুড আছে, দুধ, হ্যাঁ দুধ আপনার বডিকে অ্যাসিডিক করে দেয়, যার ফলে শরীরের হাড় ক্ষয়ে যায়। একটা স্টাডি করা হয়েছিল সেই সমস্ত দেশের সব পপুলেশনকে নিয়ে, যে সমস্ত দেশে সব থেকে বেশি দুধ খাওয়া হয় সেই সমস্ত দেশে হাড়ের সমস্যা সব থেকে বেশি দেখা যায়। শুধু তাই নয়, এটা পুরো ক্যালসিয়াম মেটাবলিজমকে নষ্ট করে দেয়। আপনার শরীরে অ্যালকালাইন করার মানে নন অ্যাসিডিক করার যে সমস্ত জিনিস থাকে সেই সব কিছুই কিন্তু ন্যাচারাল ফুড। মাঝখানে ফ্যাট ডায়েট চলে এলো যে অ্যালকালাইন ফুড খান, অ্যালকালাইন ফুড খান। আরে সেটাও কিন্তু অর্ধেক ঠিক। কেন? কারণ যত অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেমন ভিটামিন সি, সেটা কিন্তু অ্যাসিডিক, কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে সেটা অ্যালকালাইন হয়ে যায়। তাহলে যা যা কিছু অ্যালকালাইন করতে পারে আপনাকে সেই সব কিছুর ইনটেক বাড়াতে হবে, ঠিক আছে? যদি আমি বিপির কথা বলি তো তাহলে বিপির জেনারেল রেকমেন্ডেশন হলো সেটা হলো নুন কম খান। কিন্তু আমি নিজের জীবনে এত বছরের এক্সপিরিয়েন্সে আজ পর্যন্ত একজনকেও দেখিনি যার বিপি নুন কম খেয়ে ঠিক হয়ে গেছে। সল্ট এতটাই ইম্পর্টেন্ট যে স্যালারি শব্দটা সল্ট থেকেই এসেছে। আগে যখন ফ্রিজ ইত্যাদি ছিল না তখন ফুড প্রিজার্ভেশনের জন্য সল্ট ইউজ করে আচার বানিয়ে রাখা হতো। শরীরে যদি নুনের ঘাটতি হয় তাহলে আপনার কনস্টিপেশন হবে, আপনার মেমোরি লস হতে পারে, কারণ ব্রেন ফাংশনের জন্য সল্ট দরকার। এবার ব্যাপার হলো আপনি কিসের সাথে নুন খাচ্ছেন। যদি আপনি চিপসের সাথে নুন খান তাহলে বিপি বাড়বে, যদি আপনি হোয়াইট রাইসের সাথে নুন খান তাহলে বিপি বাড়বে, পিৎজার সাথে নুন খেলে তাহলে বিপি বাড়বে। কিন্তু আপনি যদি হাই ফাইবার আর গ্রিন ভেজিটেবল খেলে আপনার সল্টের প্রয়োজন বাড়বে, কারণ সল্টের সোডিয়ামকে পটাশিয়াম ব্যালেন্স করে।
যদি আপনার হাই বিপি থাকে তাহলে আপনি পটাশিয়াম বেশি আছে এমন খাবার খান, তাহলে বিপি নর্মাল হয়ে যাবে। আমি দেখেছি আপনি যদি দিনে 2 গ্লাস গ্রিন লিফি ভেজিটেবল জুস বা হুইট গ্রাস জুস বা ধনেপাতা পুদিনার জুস বা একটু লেবুর রস দিয়ে খাওয়া যায়, তাহলে 2 মাসের মধ্যে বেশিরভাগ মানুষের বিপি ঠিক হয়ে যাবে। আনফর্চুনেটলি আমাদের দেশে এত বিপির পেশেন্ট আছে যা পাকিস্তানের পুরো পপুলেশনের চেয়েও বেশি। চলুন এবার ওয়াইন্ড আপ করার জন্য আপনাকে 10টা টিপস দিই যেটা আপনার রোজকার জীবনে মেনে চলা উচিত। প্রথম পয়েন্ট, আপনি প্রসেস ফুড একদম খাবেন না। 2 নম্বর, যেসব খাবার লিকুইড ফর্মে আছে সেগুলোকে অ্যাভয়েড করুন, এটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। 3 নম্বর পয়েন্ট, ভেজিটেবল বিশেষ করে গ্রিন লিফি ভেজিটেবলের ইনটেক বাড়ান। আমার হিসাব বলছে যদি আপনি হেলদি থাকতে চান, রোগমুক্ত থাকতে চান, তাহলে পার ডে আপনাকে মোটামুটি 1 থেকে 1.5 কেজি খেতেই হবে। নেক্সট পয়েন্ট, ফার্মেন্টেড ভেজিটেবলস বা ফার্মেন্টেড ফুড যেমন দই বা কাঞ্জির জল বা লিকুইড আচার। কেন? কারণ এগুলোর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো আপনাকে হজমে সাহায্য করে। শুধু তাই নয়, এটা ডিপ্রেশনের ক্ষেত্রেও খুব সাহায্য করে। যদি কেউ ফার্মেন্টেড খাবার খায় আর প্রিবায়োটিক খাবার খায় তাহলে তার ডিপ্রেশনও ঠিক হয়ে যেতে পারে। হেলদি ফ্যাট, এর ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি, কিন্তু আমি তাও একটা জিনিস অ্যাড করব যে শুধুমাত্র হেলদি ফ্যাটই আজ পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রমাণিত একমাত্র জিনিস যা খেলে মানুষ সুস্থ থাকে এবং মানুষের আয়ু বাড়ে। হ্যাঁ, একদমই। যদি আপনি বেশি দিন বাঁচতে চান তাহলে হেলদি ফ্যাট যেমন নাটস অ্যান্ড সিডস, আনরোস্টেড এসব বেশি করে খেতে হবে। ভিটামিন সি, করোনার সময় আমরা অনেকবার শুনেছি যে ভিটামিন সি খান, ভিটামিন সি খান, এতে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং হয়। কেন? কারণ আপনার যে ইমিউন সেলস আছে, আপনার বডিতে সবচেয়ে বেশি যে ইমিউন সেলস আছে সেগুলো ভিটামিন সি ছাড়া কাজ করতে পারে না। ধরুন যদি আপনার কাছে বন্দুক আছে আর বুলেট না থাকে তাহলে ওই বন্দুক কোনো কাজে লাগে না। তাই আপনার ইমিউন সিস্টেমকে যদি আপনাকে অ্যাক্টিভেট করতে হয় তাহলে আপনাকে ভিটামিন সির কনজাম্পশন বাড়াতেই হবে। যেমন লেবু একটা খুব ভালো জিনিস, সারাদিনে যে কোনো মানুষ 5টা লেবু খেতেই পারে, কিন্তু আপনার অ্যাসিডিটি থাকলে খালি পেটে লেবু খাবেন না। নেক্সট পয়েন্ট, ইট বিফোর লিভিং। ধরুন আপনি বাইরে কোথাও বেরোচ্ছেন, তার আগে হেলদি খাবার খেয়ে বেরোন। কেন? কারণ আপনি যদি খালি পেটে বেরোন তাহলে আপনার উইল পাওয়ার কম থাকবে, সামনে যা দেখবেন সেটাই খেয়ে ফেলবেন। নেক্সট, মিনারেল ওয়াটার। আজকাল আরও ওয়াটার খুব চলছে। আরও ওয়াটারসে মিনারেলস থাকেই না, তাই আমাদের বডিতে মিনারেলসের আরও অনেক ঘাটতি হচ্ছে, যার ফলে আমাদের শরীরের বেশ কিছু সমস্যা দেখা দেয়। যদি আপনার কাছে পরিষ্কার কলের জল পান তাহলে সেটা ফিল্টার করে বা গরম করে খান। যদি সেটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আরও ওয়াটারকে মিনারেলাইজ করে দিন, যেমন ইনফিউজড ওয়াটার। ফল বা ভেজিটেবলের স্লাইস দিয়ে একটু হার্বস দিয়ে জগে রেখে দিন, যখনই তেষ্টা পাবে ওই জলই খাবেন। এর ফলে আপনার শরীর প্রচুর ভিটামিন আর মিনারেল পাবে। রোদ পোয়ানো খুব জরুরি, যেমনটা আমি আপনাদের বলেছি। ডেলি রোদ পোয়ান। যদি আপনার কাছে সেই অপশনটা অ্যাভেলেবেল না থাকে তাহলে উইকেন্ডে 0.5 ঘন্টা 45 মিনিট রোদ্দুরে দাঁড়ান। আর অ্যাজ আ ফ্যামিলি অন্তত বছরে একবার যে ভ্যাকেশন ট্রিপই আপনি প্ল্যান করুন না কেন, এটা এনশিওর করুন যে এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনি রোদ্দুর পাবেন আর মনের আনন্দে রোদ পোয়াতে পারবেন। ঘুম, 500 থেকে বেশি ফাংশন করা আমাদের লিভার, এটা যখন আমরা ঘুমোই তখন ডিটক্সিফাই করে। এটাকে লিভারের রেজুভিনেশন পিরিয়ড বলে। যারা নাইট শিফটে কাজ করে বা যাদের ঘুমের সমস্যা আছে তাদের লিভার খুব উইক হয়ে যায়, ওদের লিভারের অসুখ হবার চান্স অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয়, ঘুমের প্রভাব আমাদের শরীরে, আমাদের ব্রেনে অত্যন্ত পরিমাণে বেশি পড়ে, আর আমাদের অর্গান এই লিভারের প্রভাবও সমস্ত ক্ষেত্রেই খুব বেশি মাত্রায় পড়ে। যদি আপনার ঘুমের সমস্যা থাকে তাহলে আমি কিছু টিপস দিচ্ছি, সেগুলো নোট করে নিন। প্রথমত, যদি আপনি শারীরিকভাবে ক্লান্ত না হন তাহলে ঘুম আসা মুশকিল। তাই আপনাকে শারীরিকভাবে ক্লান্ত হতে হবে। আপনি হাঁটুন, দৌড়ুন, খেলাধুলো করুন, জিম করুন, যা খুশি করুন, কিন্তু শরীরে ক্লান্তি আসা খুব জরুরি। বেশিরভাগ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কিংবা বসে কাজ করেন, প্রচুর কাজ করেন, তাই মানসিক চিন্তায় মানসিকভাবে ক্লান্ত হয়ে যান, কিন্তু তাদের শারীরিক ক্লান্তি আসে না। তাই ফিজিক্যালি ক্লান্ত হওয়া অত্যন্ত জরুরি, আর মানসিকভাবে রিল্যাক্স হওয়াটাও খুব জরুরি। তাই মেডিটেশন করুন বা ব্রিদিং করুন, এতেও আপনার মস্তিষ্ক শান্ত হবে। কিছু মানুষের ক্ষেত্রে গান শোনাটাও একটা অপশন। যদি আপনার অ্যাসিডিটি বা কনস্টিপেশনের সমস্যা না থাকে তাহলে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিন, যাতে আপনি একটু হালকা উইক ফিল করেন আর তাড়াতাড়ি আপনার ঘুম চলে আসে রাতে। তাহলে ঘুমের জন্য এগুলো ট্রাই করুন। নেক্সট হলো খালি পায়ে হাঁটা, মানে আপনি খালি পায়ে হাঁটুন রাফ সারফেসের ওপর দিয়ে।
যাতে নিচে মানে আপনার পায়ের তলা, সেই তলায় প্রেসার পড়ে আর রক্ত নিচ থেকে হার্ট পর্যন্ত ফেরত যায়। এটা না হলে হার্টকে দ্বিগুণ প্রেসার দিতে হয় রক্ত পাঠানোর জন্য এবং ফেরত আনার জন্য, যার ফলে মানুষের বিপি বেড়ে যায়। আর লাস্ট স্টেপ যেটা আমার সমস্ত পেশেন্ট ফলো করে, আমি সবাইকে বলবো, সেটা হচ্ছে মর্নিং সালাড খাওয়া। মানে সারা রাত ফাস্টিং করার পর আপনি যখন সকালে ওঠেন, আপনি যাই খান না কেন আপনার বডি সেটাকে ফ্যাটে কনভার্ট করার চেষ্টা করে। তাই আমার সাজেশন হলো, আপনি সকালে যখন উঠবেন দিনের শুরুটা সালাড দিয়ে শুরু করবেন। আর ভরপেট খান যাতে আপনার ঢেকুর ওঠে, এতে আপনার অ্যাসিডিটি কন্ট্রোলে থাকবে। আর আপনি যদি ডেইলি সেম স্যালাড খান তাহলে সেটা একটা ইউনিফর্মের মতো হয়ে যায়, মানে আপনি বোর হবেন না, আপনার ব্রেন জানবে যে ওঠার পরেই সে এটা পাবে। একটা স্পেশাল থ্যাঙ্কস স্যাম স্টিলকে, যারা ফ্লেক্সি স্ট্রং এর মতো একটা প্ল্যাটফর্ম বানিয়েছেন, যার উদ্দেশ্য খুব সিম্পল। ওরা অনেক মানুষের কাছে ভালো বার্তা পৌঁছে দিতে চান যাতে তাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে। ওই যে কথায় বলে না, ভগবান যদি আপনাকে অনেক বেশি দেন তাহলে নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা না বাড়িয়ে স্ট্যান্ডার্ড অফ গিভিংটা ইনক্রিজ করুন। দে রিয়েলি লিভ বাই দিস অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্ক স্যাম স্টিল। সো নিখিল, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সহজে সবকিছু বলে দিলেন। আর জানেন, আমি ভাবছিলাম যখন আপনি কথা বলছিলেন, মানে আমার মনে হচ্ছিল যে কিছু জিনিস যেটা আপনি বলছেন খুব সহজ, কিন্তু ভেবে দেখলে আমার কোথাও গিয়ে মনে হয় মানে আমার পুরো ওয়ার্ড্রপ চেঞ্জ করতে হবে, মানে আমার সমস্ত ফুড হ্যাবিটস চেঞ্জ করতে হবে একটা হেলদি লাইফস্টাইলের জন্য। কারেক্ট। মানে এটা একটু চাপের। এটা নিয়ে আপনি কি বলবেন? লোকেশ ভাই, এটা চাপের নয়, এটা আমাদের চিন্তাধারার ব্যাপার। আপনাকে যদি আউটপুট চেঞ্জ করতে হয় তাহলে ইনপুট চেঞ্জ করতেই হবে। লোকে বলে ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, ফ্যাটি লিভার আছে, হার্টের অসুখ আছে, এগুলো সব জেনেটিক ডিজিজ। ক্যান্সারকেও জেনেটিক বলা হয়, কিন্তু ব্যাপারটা তা নয়। এগুলো সব লাইফস্টাইল ডিজিজেস। আর আপনি যদি বংশানুক্রমে আপনার বাচ্চাদের এই অসুখগুলো না দিতে চান তাহলে আপনাকে এটা চেঞ্জ করতেই হবে। কিন্তু আমি এটাও বলবো, যখন আপনি চেঞ্জ করার কথা ভাববেন তাহলে আপনি এটাই ফোকাস করবেন না যে আপনাকে কি কি বাদ দিতে হবে, আপনি ফোকাস করুন যে কি কি অ্যাড করতে হবে। আমি চাইবো যদি আপনি আনহেলদি কিছু খেয়ে ফেলেন তাহলে অন্তত কিছুটা হেলদিও খান। আমাদের সমস্যা হলো আমরা হেলদি খাবার খাইই না। আজ এদেশে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভেজিটেরিয়ান আছে, কিন্তু কতজন ভেজিটেরিয়ান আছে যারা ভেজিটেবল খায়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমার এক পেশেন্ট ছিল যার হাই ডায়াবেটিস ছিল, যেখানে অ্যাভারেজে 3 মাসে 6 হয়, সেখানে ওর 12 ছিল, কিন্তু ওর কোনো সাইড এফেক্ট ছিল না। কারণ উনি হেলদি খাবার প্রচুর খেতেন, উনি সব কিছু খেতেন। তো এই হেলদি খাবারগুলো ওকে বাঁচিয়ে রেখেছিল। ফোকাস করুন যাতে আপনি হেলদি খাবারকে ইন্ট্রোডিউস করতে পারেন, আনহেলদি জিনিসগুলো আপনা আপনি বেরিয়ে যাবে। এই প্রশ্নটা সমস্ত ওয়ার্কিং লোকেদেরই প্রশ্ন, সে মেল হোক বা ফিমেলই হোক। সেটা হলো, যদি একজন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস করে তাহলে তার কি ব্যালেন্স ডায়েট হবে? দেখুন, এটা কিন্তু আমাদের ভুল ধারণা যে কাজের সাথে খাবারের ব্যালেন্স করা যায় না। আপনি যদি বিশ্বাস করেন যে হেলদি খাবার খাবেন তাহলে আপনার যে সময়টা, মানে রান্না করার বা অন্য কিছু করার সময়টা অনেক কমে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আজ আমি ট্রাভেল করছি। দেখুন, এখানে তো লোকেশজি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন, কিন্তু আমি যদি অন্য কোনো পারপাসে, পার্সোনাল পারপাসে ট্রাভেল করি আর কোনো প্রবলেম এসে পড়ে, স্পেশালি লকডাউনে যেমন কিচেন অপারেটিভ ছিল না, খুব সিম্পল, নিচে নেমে আসুন, সবজিওয়ালার থেকে কিছু সবজি কিনে নিন। আমি যে মর্নিং স্যালাডের কথা বলছি আপনাকে, সেটা কিন্তু খুব সিম্পল। শশাকে ধুয়ে নিন, তারপর সেটা খেয়ে ফেলুন চিবিয়ে। গাজর ধুয়ে নিন, তারপর সেটা খেয়ে ফেলুন। যখন আপনার খিদে পাচ্ছে, আপনি যেমন স্যান্ডউইচ খান বা ডোনাট খান, তার বদলে আপনি একটা আপেল তুলে নিন না। এটা কি খুবই কঠিন? এটা আসলে একটা চয়েসের ব্যাপার। আজ আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। রাইট? আজ যদি বাচ্চাদের অভ্যেস বদলাতে চান তাহলে কোথাও না কোথাও আপনাকে ইনিশিয়েটিভ নিতেই হবে। আপনাকে যেমন বললাম আমি, ঠিক যেমন আপনি জাঙ্ক ফুড ছাড়তে পারছেন না, অন্তত হেলদি খাওয়াটা শুরু করুন। রাইট। আমাদের পরের প্রশ্ন মিস্টার গৌরব আগরওয়ালজির তরফ থেকে, হোয়াট ইজ দ্য আইডিয়াল ব্রেকফাস্ট ফর ভেজিটেরিয়ানস? আইডিয়াল ব্রেকফাস্ট বলে কিছুই হয় না, কিন্তু আমি সবসময় সাজেস্ট করব যে আপনি দিনটা শুরু করুন সালাড দিয়ে, তারপর আপনি মেন কোর্স ব্রেকফাস্ট করুন। কিন্তু সেক্ষেত্রেও আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো খাবার যেন প্রসেসড না হয়। আপনি রুটি খান, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেড খাবেন না। আপনি যদি ইডলি খেতে চান তাহলে রেড রাইস আর কালো বিউলির ডাল দিয়ে খান। ডোন্ট টেক হোয়াইট উড়ার ডাল অ্যান্ড হোয়াইট রাইস। মানে যাই খান না কেন সেটা হোল নিন। যাদের অ্যাসিডিটি আছে তারা দিনটা কিভাবে শুরু করবে?
তো অ্যাসিডিটি নিয়ে আমার একটা বই আসছে খুব তাড়াতাড়ি, এটা নিয়ে আমি প্রচুর রিসার্চ করেছি। আনফর্চুনেটলি আমি দেখেছি যে আমি অ্যাসিডিটির ব্যাপারে যা যা বলেছি, যেভাবে আমি হাজার হাজার মানুষের অ্যাসিডিটি সারিয়ে তুলেছি, সে ব্যাপারে কারোর কোনো আইডিয়াই নেই। এর অনেকগুলো দিক আছে, আপনি শুনলে অবাক হবেন। যেমন মাইগ্রেন, 90% মানুষের মাইগ্রেন হয়ই না, তাদের অ্যাসিডিটি হয়। ভার্টিগো মানে লোকজনের মাথা ঘোরে, সেটাও বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিডিটির জন্যই হয়। শুধু তাই নয়, লোকজন বিপির ওষুধ খাওয়া শুরু করে দেয় কারণ তাদের বিপি ফ্লাকচুয়েট করে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি বিপির প্রবলেম নয়, ওটা আসলে হয় অ্যাসিডিটির জন্য। আরও ডিপ রিসার্চ করতে করতে বুঝতে পারলাম যে অ্যাসিডিটি আর অ্যাস্থেমার একটা গভীর কানেকশন আছে। যাদের অ্যাসিডিটি হওয়ার চান্স আছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে, তাদের অ্যাস্থেমা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাদের অ্যাস্থেমাও ঠিক হয়ে গেল যখন আমি তাদের অ্যাসিডিটিটা সারিয়ে দিলাম। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনার খালি পেটে থাকা উচিতই নয়। কখনো খিদে নিয়ে থাকবেন না। আমরা কাজের জন্য বা ফ্যাট ডায়েট, যেমন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ফাস্টিং করি, এগুলো অ্যাসিডিক পেশেন্টদের একেবারেই করা উচিত নয়। কাজের ক্ষেত্রে বা কোনো সমস্যায়, কোনো প্রেশারের জন্য আমরা যদি খাবার না খাই, তাহলে অ্যাসিডিটি আরও বাড়তে থাকে। তাই কিছু কিছু জিনিস আপনাকে করতেই হবে, যেমন আপনাকে দই ইনক্লুড করতে হবে, যাতে বমি না হয় সেরকম কিছু করতে হবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাকে খাবারটা খেতেই হবে। থ্যাংক ইউ নিখিল। আশিস পানসারিজির একটা বড় সমস্যা আছে লাইফে। উনি বলছেন যে হেলদি ইন্ডিয়ান ব্রেকফাস্ট তো ঠিক আছে, কিন্তু আমি যদি সকালে ফল খাই তাহলে আমার খিদে পেয়ে যায়, আর তারপরে আমি স্ন্যাক্স খেতে শুরু করি। এটা কি করে, মানে কি করে ঠিক করব? এক্স্যাক্টলি, যদি আপনার খিদে পেয়ে যায় তাহলে দ্বিতীয়বার খান, তৃতীয়বার খান, কোনো সমস্যা নেই। আর ধীরে ধীরে আপনি এটা চেঞ্জ করবেন, কিন্তু একদিনে হবে না। খেয়াল করবেন, বডি কিন্তু চেঞ্জ পছন্দ করে না। কেউ যদি সিগারেট ছাড়তে চায় তার কিন্তু ভীষণ সমস্যা হয়, কিন্তু যখন সে প্রথম সিগারেট ধরেছিল তখনও কিন্তু ওর সমস্যা হয়েছিল। বডি ডাজন্ট লাইক চেঞ্জ, কিছুটা সময় লাগে, আপনাকে চেষ্টা করে যেতে হবে। আর আমি বলবো একবারে একটাই জিনিস চেঞ্জ করুন। অনেক কিছু একসাথে চেঞ্জ করতে চাইলে আপনি কিছুই করতে পারবেন না। এই যে আপনি বললেন আপনার খিদে পেয়ে যায়, তারপর আপনি স্ন্যাকিং করে ফেলেন, এটা সব থেকে বেশি হয় 4টে-5টা নাগাদ। তো আপনি নোটিস করুন যে আপনার কটার সময় খিদেটা পাচ্ছে। আমি বিকেলের উদাহরণ দিচ্ছি, কিন্তু আপনি সেটা সকালেও অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার 5টার আশেপাশে খিদে পায় আর আপনি সেটা কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি একটা রুটিন বানিয়ে নিন যে আপনি 4:30-র সময় কিছু হেলদি খেয়ে ফেলবেন। এইটাই সেরা উপায়। তাহলে শেষ প্রশ্ন নিখিল, আজকাল ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব পপুলার হয়েছে। সবাই বলে যে 14 ঘন্টা 16 ঘন্টা খেও না, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, মানে তোমার ওজন, তোমার মেদ, সবকিছু। তাহলে সত্যি কি এটা মানে এটা হয় কি? এটা কি শরীরের জন্য ভালো? মানে এটা কি এত পপুলার হয়েছে? দেখুন, ইন্টারমিটেন্ট ফাস্টিং আর ফাস্টিং সত্যিই খুব ভালো, কিন্তু তার জন্য বডিকে তৈরি করতে হয়। আমি একটা কলেজে লেকচার দিতে গিয়েছিলাম, আর হায়দ্রাবাদের অন্যতম টপ কার্ডিওলজিস্ট আমার কো স্পিকার ছিলেন। আমি ওনার নাম নেব না, কিন্তু ওনার প্রেজেন্টেশনটাও খুবই অদ্ভুত ছিল। উনি বলেছিলেন যে আপনি ডেইলি 1 পেগ করে খেতে পারেন। একজন কার্ডিওলজি স্টুডেন্টদের এইসব বলছেন, এটা খুবই হতাশাজনক ছিল। কিন্তু লেকচারের আগে আমরা যখন খাচ্ছিলাম, আমি তখন ওকে জিজ্ঞেস করছিলাম যে স্যার, আজকাল এই 19-20 বা 25 বছরের ছেলেদের মধ্যে প্রচুর হার্ট অ্যাটাক হচ্ছে, এটা খুবই কমন হয়ে গেছে। উনি এটা শুনে খুবই এক্সাইটেড হয়ে গেলেন, বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি এটা তো খুবই কমন। কলেজের ডিন আরও অনেকে আমরা একসাথে বসেছিলাম। আমি ওকে একটা প্রশ্ন করলাম, কারণ আমার একটা অবজারভেশন আছে যে এটা নিয়ে কোনো রিসার্চ নেই। যদি কোনো সরকারি এজেন্সি বা কোনো রিসার্চ সায়েন্টিস্ট বা কোনো ডাক্তার এখন আমাদের দেখেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে এটা নিয়ে রিসার্চ করুন। যাই হোক, আমার একটা অবজারভেশন আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই সমস্ত লোকজন কি আসলেই মোটা? তো উনি বললেন না, কেউ মোটা নয়। আমার আরেকটা অবজারভেশন আপনাকে বলি, আমি আজ পর্যন্ত এ জীবনে এত ক্যান্সার পেশেন্টের সঙ্গে কাজ করেছি, আমি আজ অবধি একজনও সিডেন্টারি ক্যান্সার পেশেন্ট দেখিনি, তারা সবাই অ্যাক্টিভ হয়। তো আমি ওকে বললাম যে স্যার, আমার একটা থিওরি আছে। যতজন আমার কাছে এসে বলেছে যে আমাদের বাড়িতে একটা মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আমি ইয়াং ছেলেদের কথা বলছি, মানে কম বয়স যাদের আর কি। তো আমার অবজারভেশন এটা ছিল যে ওরা খাওয়া দাওয়া খুব স্কিপ করে, পড়াশুনো নিয়ে ব্যস্ত, সকাল থেকে রাত অবধি খাওয়াই হয় না। অফিস যাচ্ছে, লাঞ্চ স্কিপ করে দিল, খাওয়াই হলো না, কফির ওপরে বেঁচে আছে। কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে। একটা কেস ছিল চেন্নাইতে, যেখানে একজন প্রচণ্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং করছিল। সে একজন মডেল, তো ও ইন্টারমিটেন্ট ফাস্টিং করছিল। তো এই যে হার্ট অ্যাটাকগুলো হয়, সেগুলো অনেক ধরন আছে। কিছু কিছু ক্ষেত্রে কোলেস্টেরল জমা হওয়ার জন্য হার্ট অ্যাটাক হয় না। কখনো কখনো আপনার আর্টারি বা ভেন ছোট হয়ে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ওখানকার কোষগুলো মরে গেলেও সেটা থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। উইকনেসের জন্য হার্ট অ্যাটাক হতে পারে।
তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ফাস্টিং খুব ভালো জিনিস, যেটা আপনার শরীরে যত খারাপ সেল আছে সেগুলোকে আগে মেরে ফেলে, তারপর ফ্যাটটাকে বার্ন করে। যদি আপনি ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন তাহলে তিনটে জিনিস খেয়াল রাখবেন। প্রথমে আপনার বডিকে তৈরি করুন। যদি কনস্টিপেশন থাকে, অ্যাসিডিটি, উইকনেস বা এরকম কোনো সমস্যা থাকে তাহলে একদম সেটা করবেন না, আপনার শরীরে আরও সমস্যা বাড়াবে। 2 নম্বর, যখনই আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন আপনাকে তখন এক্সারসাইজ করতেই হবে, কারণ এক্সারসাইজ না করলে আপনার ফ্যাট বার্ন না হয়ে পেশি ক্ষয়ে যাবে। 3 নম্বর, যখন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন তখন ওই 16 ঘন্টা যখন আপনি কিচ্ছু খাচ্ছেন না, তাছাড়া তার থেকেও বেশি জরুরি 8 ঘন্টা। এই 8 ঘন্টা আপনি কি খাচ্ছেন? যদি আপনি 8 ঘন্টা আইসক্রিম, পান্তুয়া, হোয়াইট রাইস, ব্রেড এসব খেলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার কোনো মানে নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। শুনলেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনারা করতেই পারেন যদি আপনার বডি তৈরি থাকে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন নিখিল। আর আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা #FlexiStrongকে ফলো করুন, ফেসবুকে কমেন্ট করুন, তাহলে আমরাও একটু উৎসাহ পাব এবং আরও ভালো ভালো এপিসোড নিয়ে আসার সুযোগ পাব। নমস্কার। থ্যাংক ইউ।